This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। কাশ্মীর জুড়ে জঙ্গি ধরপাকড়ের অভিযানে যৌথ বাহিনী লাগাতার সেখানে তারা কার্যকর রয়েছেন। আপনারা জানেন জঙ্গি সংগঠনের সঙ্গে যোগসাজশের সেই অভিযোগের জালে কিন্তু এখনো পর্যন্ত 100রও বেশি মানুষ, শতাধিক মানে তারা জঙ্গি সংগঠনের সঙ্গে যোগসাজশ রাখছিল। পুলওয়ামায় 14 জনকে আটক করা হয়েছে, কুপওয়ারায় 15 জনকে, হান্দওয়ারায় 12 জনকে গ্রেফতার করা হয়েছে। বাড়ি বাড়ি ঢুকে চিরুনি তল্লাশি চালাচ্ছে যৌথ বাহিনী। আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। জ্যোতির্ময়, আমরা এর আগেও এটা নিয়ে কথা বলছিলাম যে যদি না কেউ বা কারের সঙ্গে যুক্ত থাকে, যদি যোগসাজশ না থাকলে এরকম অপারেশন করা যায় না। এবার কি সেভাবেই মানে কান ধরে মাথাকে ডেকে আনার পালা চলছে? স্থানীয় জায়গাতে পুলিশের পরিভাষায় একটি সুনির্দিষ্ট নাম রয়েছে, তাদেরকে বলা হয় ওভারগ্রাউন্ড ওয়ার্কার বা ওজিডব্লিউ। এই ওজিডব্লিউ হচ্ছেন তারা যারা মূলত এই ধরনের জঙ্গি কার্যকলাপের ক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যে মিশে থাকেন, কিন্তু তারা এই জঙ্গিদের যে একটা সুনির্দিষ্ট ভাবাদর্শ রয়েছে, যে জঙ্গি ভাবাদর্শ রয়েছে, সেই ভাবাদর্শের একটা পরোক্ষ প্রচার তারা করেন, তাদের সমর্থনে মানুষকে কিছুটা কাছে টানার চেষ্টা করেন এবং তাদের জন্য ফান্ডিং জোগাড় করেন এবং আরো একাধিক কাজকর্ম রয়েছে। এই যে বিরাট একটা নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের সঙ্গে কারা কারা যুক্ত, পেহেলগামের ঘটনার পর তাদের প্রত্যেককে চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। আর বিশেষত দক্ষিণ কাশ্মীর এলাকা, যার মধ্যে পেহেলগাম রয়েছে, যার মধ্যে ত্রাল রয়েছে, যার মধ্যে আরো একাধিক জায়গা রয়েছে, সেই জায়গাগুলিতে এই ধরনের মানুষের সংখ্যা যথেষ্ট বেশি এবং তারা দীর্ঘদিন ধরেই পুলিশের, জম্মু কাশ্মীর পুলিশের নেটওয়ার্কের মধ্যে ছিল, তাদের ইন্টেলিজেন্সের নেটওয়ার্কের মধ্যে ছিল। এবার তাদেরকে এক এক করে আটক করে তাদের জেরা করা হচ্ছে এবং তাদের জেরার মাধ্যমে সরাসরি ভাবে যাদের সঙ্গে জঙ্গিদের যোগাযোগ রয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তাদের জেরার মাধ্যমে পেহেলগাম হামলার ক্ষেত্রে সরাসরি ভাবে তাদের কাছে কোনো ইনফরমেশন আছে কিনা সেই থার্ড লেয়ার বা চূড়ান্ত লেয়ারে পৌঁছানোর চেষ্টা করছে এই মুহূর্তে জম্মু কাশ্মীর পুলিশের ইন্টেলিজেন্স বা অ্যান্টি মিলিটেন্সি বাহিনীতে যারা রয়েছেন তারা, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে যারা রয়েছেন তারা, এদের সঙ্গে রয়েছে সিআরপিএফ, এর পাশাপাশি রয়েছে সেনাবাহিনী। ফলত প্রত্যেকটা পুলিশের ফোর্স, সেনাবাহিনীর ফোর্স, আধা সামরিক বাহিনীর ফোর্স, তারা একযোগে কাজ করছে এবং এই যে এন্টায়ার যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কটাকে এবারে কিন্তু সম্পূর্ণভাবে ধ্বংস করার কাজে বেশ কয়েক কদম জঙ্গিদের এন্টায়ার যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্ক ধ্বংস করার জন্য এই মুহূর্তে যাবতীয় যা যা পদক্ষেপ করার দরকার যৌথ বাহিনীর চিরুনি তল্লাশিতে, সেই প্রত্যেকটা মুহূর্তের সেই অপারেশন জারি রয়েছে। আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার তার আপডেট দিল। আপনারা অনেকেই ভাবছেন যে স্থলভাগের কথা বললাম, তাহলে জলভাগে কি হবে, মানে জলসীমাতে কি হবে? হ্যাঁ, স্থলভাগের পাশাপাশি জলসীমাতেও পাকিস্তানের ওপর ভারত যথেষ্ট চাপ বাড়াচ্ছেও, লাগাতার সেই প্রসেসও জারি আছে। ইসলামাবাদকে কোণঠাসা করতে প্রস্তুতি তুঙ্গে। ফের আরব সাগরে গর্জে উঠবে ভারতীয় নৌবাহিনীর শক্তি। কিভাবে, কি কুম্বিং অপারেশন, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? আমার সহকর্মী সায়ন্ত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। সায়ন্ত, এক্ষেত্রে এখনো পর্যন্ত কোন কোন আপডেট সামনে আসছে? তার কারণ পাকিস্তান যে কত রকম ভাবে এই মুহূর্তে চিড়ে চাপটা, তার নতুন করে আমাদের বলার অপেক্ষা রাখে না। পদক্ষেপ কোন কোন জায়গায় কিভাবে হচ্ছে রাগঢাক করেই সেটা আমাদের জানতে হবে, জানাতে হবে আমাদের দর্শকদের, প্লিজ। একদমই, দেখো পেহেলগাঁর ঘটনার পর যখন ভারতীয় সেনা রীতিমতো যুদ্ধংদেহী মেজাজে নেমে পড়ে, তখনই আরব সাগরে দেখা যায় পাক নৌবাহিনীকে একের পর এক মহড়া চালাতে। তার পাল্টা হিসাবে ভারতীয় নৌবাহিনী আইএনএস সুরাত, আইএনএস কলকাতা মতো যেগুলো শক্তিশালী ডেস্ট্রয়ার, সেই ডেস্ট্রয়ার পাঠিয়েছে। মিসাইল স্টেলথ, মিসাইল গাইড ডেস্ট্রয়ার যেগুলো রয়েছে সেগুলোকে আরব সাগরে মোতায়েন করেছে। শুধু তাই নয়, এই যে ডেস্ট্রয়ারগুলো, মিসাইলের কথা যেহেতু বললাম, আমি আরো একবার একটু কিউ দিতে চাইবো, দর্শকরাও নিশ্চয়ই সেটাও জানেন যে আইএনএস সুরাট থেকে মিসাইলের পরীক্ষা সফল হয়েছে। এরকম সাফল্য ব্যাক টু ব্যাক নিশ্চয়ই আসছে, ফলে পাকিস্তানের আরো ভয়। কি বলবে? একদমই, আইএনএস সুরাত যেটা হচ্ছে একদম ভারতীয় নৌবাহিনীর অন্যতম শক্তিশালী স্টেলথ
ডেস্ট্রয়ার, সেই ডেস্ট্রয়ার থেকে যখন মিসাইল ফায়ার করা হয়েছে তখন স্বাভাবিকভাবেই পাকিস্তানের তো এমনি থরঘড়ি কম্প অবস্থা, তারপর স্টেলথ যে ডেস্ট্রয়ার থেকে এভাবে মিসাইল উৎক্ষেপণ করায় রীতিমতো পাকিস্তানের যারা নৌবাহিনী সেদিকেও কিন্তু তাদের উপর প্রভাব পড়েছে, তাদের উপর চাপ বাড়ছে। 80 নটিক্যাল মাইল দূরে রয়েছে ভারতীয় নৌবাহিনী যুদ্ধ জাহাজগুলি। সেই জায়গায় দাঁড়িয়ে আইএনএস কলকাতা এবং আইএনএস সুরাত, একই সঙ্গে আইএনএস বিশাখাপত্তনম, এই 3টে ডেস্ট্রয়ারকে কিন্তু ইতিমধ্যেই আরব সাগরে মোতায়েন করা হয়েছে। আরও একটা বিষয় তোমাকে বলে রাখি, যে শক্তির যে ফ্রিগেটগুলো রয়েছে সেই ফ্রিগেটগুলো কিন্তু একের পর এক মোতায়েন করা হচ্ছে আরব সাগরের বিভিন্ন অংশে। অর্থাৎ নৌবাহিনীকে বা পাকিস্তান নৌবাহিনীকে একটা কড়া বার্তা দিতে কিন্তু একের পর এক ডেস্ট্রয়ার ফ্রিগেট মোতায়েন করা হয়েছে। তোমার মনে থাকার কথা শুভজিৎ, যে 1971 সালে যখন মুক্তিযুদ্ধ হয়েছিল তখন এই করাচি পোর্টের উপরে হামলা হয়েছিল এবং করাচি পোর্টকে সম্পূর্ণ ধূলিসাৎ করে দেওয়া হয়েছিল। পাকিস্তানে কিন্তু অন্যতম মেরুদণ্ড হচ্ছে এই করাচি পোর্ট, তাই ওরা কোথাও আতঙ্কে রয়েছে যদি করাচি পোর্ট সম্পূর্ণ ধ্বংস করে দেয় তাহলে কিন্তু তাদের সব কিছু প্রায় জল নৌবাহিনীর যে শক্তি সেটাই সম্পূর্ণ স্তব্ধ হয়ে যাবে। আর সেই করাচি পোর্টকে বাঁচাতেই কিন্তু তারা যাবতীয় তাদের যে শক্তি যা যুদ্ধজাহাজ সেগুলো সেখানে মোতায়েন করা হয়েছে। এই পাকিস্তান বা ভারতীয় নৌবাহিনীর যে যুদ্ধজাহাজ স্টেলথ ফ্রিগেট যে ডেস্ট্রয়ারগুলো রয়েছে, মিসাইল ডেস্ট্রয়ারগুলো, সেখান থেকে কিন্তু এখনও পর্যন্ত যেটা নৌবাহিনী সূত্রের খবর, মোট 12 রকমের মিসাইল, বিভিন্ন রকমের, সেটা মাঝারি পাল্লার হোক বা দূর পাল্লার হোক, 12 রকমের মিসাইল ফায়ার করা হয়েছে। আর প্রত্যেকটাই কিন্তু যথেষ্ট শক্তিশালী এবং পাকিস্তানের নৌবাহিনীর কাছে যে অস্ত্র বা মিসাইল রয়েছে তার থেকে অন্তত 10 থেকে 12 গুণ শক্তিশালী। একেবারে কোনো কোনো ক্ষেত্রে 10 থেকে 12 গুণের অনেকটাই বেশি, সেটাও আমরা দর্শকদের আগে জানিয়েছি। সব মিলে এই মুহূর্তে পাকিস্তান যতটা সামরিক বলে বলিয়ান হয়ে আছে তার দ্বিগুণেরও বেশি বলিয়ান ভারত, একথা আগেও জানিয়েছে। ফলে থরহরিকম্প দশা একটু একটু করে তাদের অনেকাংশেই বেড়ে গেছে। ধন্যবাদ সায়ন্ত, আমার সহকর্মী সায়ন্ত আমার সঙ্গে ছিলেন। এই মুহূর্তে আপডেট আপনাদের জানাচ্ছে আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছবি। আপনাদের গুরুত্বপূর্ণ বলছে এই কারণে, কারণ পাকিস্তানের থরহরিকম্প দশা দেখানোর জন্য এই সমস্ত ছবি কাফি। ভারতের প্রত্যাঘাতের ভয় এমনিতেই তারা প্রত্যেকটা মুহূর্তে কাঁপছে, দে আর শিভরিং। এখন এমন একটা ছবি দেখাবো যাতে পাকিস্তানের পীরে আরও একবার চমকে যাবে। উত্তরপ্রদেশের শাহজাহানপুরে ভারতীয় বায়ুসেনার মহড়ার ছবি দেখুন। পরপর 3টি ছবি দেখলেই বুঝতে পারবেন কিভাবে ভারত প্রস্তুতি। আকাশপথে নৌসেনার রণহুঙ্কার, অন্যদিকে স্থলপথ, আকাশপথ, জলপথ, স্থলপথ। দেখুন 3টি আলাদা আলাদা স্তরের প্রস্তুতি দেখাচ্ছি, যে প্রস্তুতি পাকিস্তানের এই মুহূর্তে অনেকগুলো স্তরই ভেঙে দিয়েছে। একটার পর একটা ফাইটার জেট উঠেছে, বায়ুসেনার শক্তি প্রদর্শন এক্সপ্রেসওয়ের ওপর। রাফাল থেকে জ্যাগুয়ার, মিগ, সুখোই সবাই তৈরি, একসঙ্গে মহড়া সেরেছে একটার পর এক যুদ্ধ বিমান। রাফাল, মিরাজ 2000, মিগ 29, জ্যাগুয়ার, SU-30, MKI, তার সঙ্গে সামরিক পরিবহন বিমানও ছিল। ভারত বুঝিয়ে দিল শুধুমাত্র রানওয়ে নয়, এক্সপ্রেসওয়ে তৈরি। সকালের পর গতকাল রাতেও মহড়া সারে ভারতীয় বায়ুসেনা, সেই ছবি আপনাদের আমরা দেখাচ্ছি একটার পর একটা। সেই ছবি, সেই শক্তি প্রদর্শন এই মুহূর্তে দেখে পাকিস্তানের একেবারেই পিলে চমকিয়ে যাওয়া দশা, থরহরিকম্প দশা। আলাদা আলাদা করে গ্রাফিক্যালি আমরা দেখাচ্ছি আপনাদের রাফাল, মিরাজ, সুখোই। দেখুন সেই ছবি, রাফালের ছবি দেখছেন এই মুহূর্তে। এবার দেখুন মিরাজ 2K, মিরাজ 2000, মিগ 29 আকাশপথে ঠিক এভাবে, জ্যাগুয়ার, SU-30, MKI আকাশপথে এদের দ্বারা চলেছে আস্ফালন। প্রাক্তন NSG কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে আমরা নানা বিষয়ে কথা বলি। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম, তিনি কি বলছেন একবার শোনাই আপনাদের। এই ওয়েটিং এ এই যে যুদ্ধের, এগুলো যুদ্ধ, সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার যুদ্ধ, তার ফল দেখেছো। 250-র বেশি অফিসার রিজাইন করে দিয়েছে, 1500-এর ওপর কর্মী সেনা তারা রিজাইন করে পালিয়ে যাচ্ছে, তারা পোস্ট গুলো ছেড়ে দিচ্ছে। পাকিস্তানের ভেতরে বিভিন্ন রকম ভাবে কিন্তু বিক্ষোভ দানা বেঁধে উঠছে এবং এটা চূড়ান্ত পর্যায়ে চলে যাবে আগামী দিন 5-7-এর মধ্যে। পাকিস্তানকে বিভিন্ন দিক থেকে সাইবার হ্যাকিং হচ্ছে, সাইবার অ্যাটাক করে ব্যাংক অফ পাকিস্তান হ্যাক হয়েছে, টেলিকমিউনিকেশন, রেল ব্যবস্থা বিপর্যস্ত। তো দিস ইজ অলসো আ পার্ট। শাহজাহানপুরের রাস্তায় যে ন্যাশনাল হাইওয়েতে দেখাচ্ছে টেক অফ, ল্যান্ডিং, এটাও একটা পার্ট। এগুলো যত দেখবে পাকিস্তানের সেনাবাহিনী তারা নিজেরা জানে সেটা কোন জায়গায় রয়েছে। শুনলেন কি বলছেন প্রাক্তন NSG কর্তা। পাকিস্তান নিজেরাই জানে তাদের এই মুহূর্তের পরিস্থিতি, ফলে নতুন করে আর কিছু বলার নেই। পহেলগাঁও হত্যাকাণ্ডের পর জঙ্গিরা কোন পথে পালিয়ে গেল এই প্রশ্ন বারবার উঠেছে। জম্মুর জেলে বন্দি জঙ্গিদের 2 সহযোগীকে NIA জেরা করছে।
জেল থেকে জঙ্গিদের সাহায্য, নিসার আহমেদ এবং মুস্তাক হোসেনের, নিসার মুস্তাকের সাহায্যে রাজৌরিতেও হামলা চালায় জঙ্গিরা। আমার সহকর্মী সুমন এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। সুমন, জানতে চাইবো যে তাদের অপারেশনসের আগে কি হয়েছে এবং পরে কি হয়েছে, দুটোকে মিলিয়ে এই মুহূর্তে গোটা নেক্সাসটা, নেটওয়ার্কটা জানার প্রয়াস চলছে। কি কি তথ্য আসছে? দেখো, পেহেলগাঁওয়ে যে নাশকতামূলক আক্রমণ হয়েছে, যেখানে ২৬ জন মারা গিয়েছেন, সেক্ষেত্রে লস্করি তৈবা বা টিআরএফ, এদের যে ওজিডব্লিউ অর্থাৎ আন্ডারগ্রাউন্ড ওয়ার্কার, এদেরকে ছাড়া কিন্তু এই অ্যাটাক পসিবল ছিল না, এটা এনআইএ মনে করছে। এবং এই ওজিডব্লিউর ক্ষেত্রে নিসার এবং মুস্তাক, এরা দুজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, এটা এনআইএ তাদের তদন্তে খুঁজে বার করেছে। এবং এনআইএ এই দুজনকে জিজ্ঞাসাবাদ করছে, তার কারণ এই নিসার এবং মুস্তাক তারা কিন্তু এই জঙ্গিদের, যারা পেহেলগাঁওয়ে হামলা চালিয়েছিল, তাদের এক জায়গা থেকে অন্যত্র যেতে সাহায্য করেছে, একেবারে নেটওয়ার্কিং এর মাধ্যমে, একেবারে নেক্সাস চালিয়েছে তারা। সেই জায়গায় ইউএপিএ আইনে এদের বিরুদ্ধে মামলা চলছে। কিন্তু এই নিসার এবং মুস্তাক কিভাবে সাহায্য করলো, তাদের শেষ মুভমেন্ট কি, সেখান থেকে কিন্তু জঙ্গিদের চিহ্নিত করা সহজ হবে। তাই জন্য এনআইএ তারা কিন্তু এই জম্মুর একেবারে আউটস্কার্টে যে জেলে এই নিসার এবং মুস্তাক বন্দী রয়েছে, সেখানে গিয়ে এবং নিসার এবং মুস্তাককে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে, সেখান থেকে জঙ্গিদের অবস্থান এবং তাদের যে এন্ট্রি এক্সিট পয়েন্ট, সেক্ষেত্রে তারা কোন পথে গিয়েছিল এবং কোন পথে পালানোর চেষ্টা করলে এখন কোথায় থাকতে পারে, এটা কিন্তু খুঁজে বার করার জন্য এনআইএ ফার্দার কোশ্চেনিং চালিয়ে যাচ্ছে। শুভজিৎ, বেশ, ধন্যবাদ সুমন। পরিস্থিতি এই মুহূর্তে যেদিকে যাচ্ছে, অপারেশনস প্রত্যেকটা মুহূর্তে চলছে এবং ভারত প্রত্যেকটা মুহূর্তে প্রস্তুত। অন্যদিকে আবারও সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের, পাল্টা জবাবও দিয়েছে ভারত। এই নিয়ে পরপর 9 দিনে 25 বার সিজ ফায়ার ভাঙলো পাক সেনা। গতকাল রাতে কুপওয়াড়া উড়িতে এলওসির ওপার থেকে স্মল আর্মস ফায়ারিং হয়, পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা। ফলে পাকিস্তান নানাভাবে তাদের নেচার, তাদের স্বভাব দেখানোর চেষ্টা করছে, কিন্তু বুঝতে পারছে না তারা কোনোভাবেই এঁটে উঠতে পারবে না। এই মুহূর্তে তাদের যা পরিস্থিতি, সামরিক বলে তারা যেভাবে বলিয়ান, তার সঙ্গে অনেকগুলো 100 গুণ করলে যা হয়, ভারত সেরকম তৈরি। আপনাদের এর আগে আমরা পরিসংখ্যান দেখিয়েছি, এটাকে প্রস্তুতি পর্ব দেখিয়েছি। ফলে এই মুহূর্তে পাকিস্তান তাদের এই স্বভাব থেকে বেরিয়ে আসতে পারছে না, কিন্তু জবাবও দিয়ে দিয়েছে ভারতীয় সেনা। यहीं से कुछ ही दूर पर पीओके का इलाका शुरू हो जाता है मेरी दाएं तरफ से, और लगातार इस तरह की खबरें आ रही हैं कि पाकिस्तान भारत के तरफ से हमला कहीं ना कहीं आशंका उनको लग रहा है, उसके चलते वो काफ़ी तैयारियां कर रहे हैं। कई जगहों पर भद्रसुम को भी, जो आसपास के पीओके के इलाकों में है, उनको भी खाली कर दिया है और ट्रेनिंग्स बाकायदा दी जा रही है। आम लोगों को वो ट्रेन कर रहे हैं ताकि वो कहीं ना कहीं ये फिराक में है कि अगर भारत की तरफ से कोई एक्शन हो तो पहले वो जो है आर्म सिविलियंस को आगे करें। तो कहीं ना कहीं ये बड़ा सवाल निशान है, क्योंकि भारत के स्ट्राइक के अप्रेंशंस के बाद जिस तरह पाकिस्तान की तरफ से कहा जा रहा था कि वो कहीं ना कहीं तैयार है, लेकिन फ़िलहाल जो ग्राउंड स्थिति ये है कि सरहद उस पार दहशत है, खौफ है, और वहाँ की सेना भी लगातार ये समझ चुकी है कि वो भारत की सेना के सामने टिक नहीं सकती है। उसी के चलते मैं आपको बताऊं, बीते 9 दिनों में करीबन 25 बार पाकिस्तान की तरफ से इस पूरे सेक्टर में, नॉर्थ सेक्टर में सीज फायर का उल्लंघन किया गया है, और कहीं ना कहीं ये कोशिश है उनकी कि इससे सरहद पर तनाव लगातार बनाया रखा जाए और साथ ही साथ आतंकियों को आगे घुसपैठ करने के लिए मदद की जाए। तो ये दहशत है, और वो चाहते हैं कि जो भारतीय सेना है उन्हें इन्हीं चीज़ों में उलझाया रखा जाए, ताकि वो अपने ऊपर जो अप्रेंशन उनको है कि एक कार्रवाई भारत की तरफ से हो सकती है, उसे टाला जाए। लेकिन फिलहाल सरहद पर तनावपूर्ण माहौल है, लेकिन भारतीय सेना लगातार माकूल जवाब दे रही है सीज फायर उल्लंघन का, और कहीं ना कहीं जो पेट्रोलिंग और जो सुरक्षा है वो लाइन ऑफ कंट्रोल के इलाकों में चाक चौबंद है और तेज़ कर दी गई है, और मौसम हालांकि ख़राब लगातार इन इलाकों में हो रहा है लाइन ऑफ कंट्रोल के। तो इसकी आड़ में भी पाकिस्तान कोशिश कर रही है कि वो आतंकियों को आगे धकेले, लेकिन फ़िलहाल वो विफल हो रहे हैं, और सीज़ फायर उल्लंघन का लगातार भारतीय सेना मुंह तोड़ जवाब दे रही है।